রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা সবাই তাকিয়ে আছি। আসলে নির্বাচনের থেকেও রাষ্ট্রপতির কে হচ্ছেন এবং তার যেই ক্ষমতা, তার যেই অবস্থান সেটি নিয়ে আলোচনা সবসময় হয়। এবং বারবারই যেই প্রত্যাশা থাকে সকলের যে দলীয় হলেও অন্ততপক্ষে তিনি যেন দলীয় না হন গ্রহণযোগ্য। এবং নিরপেক্ষ ব্যক্তি হিসেবেই থাকেন। সেই হিসেব করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয় এবং জামাতের কর্নেল অলিকে মনোনয়ন দেওয়া। সেটা জি। কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বর্ণাঢ্য জীবন। তিনি প্রথম জীবনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন করতেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন এবং সেই সময়টাতে 69-এ তিনি কিন্তু সংগঠনের সভাপতি হয়েছিলেন। উনি আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। এরপরে যথারীতি বিসিএস পরীক্ষা দিয়ে তিনি অর্থনীতির শিক্ষক হিসেবে জয়েন করেন এবং 72 থেকে উনি 1986 সাল পর্যন্ত কিন্তু তিনি সরকারি চাকরি করেন এবং এরপরে তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি 88 সালে তিনি পৌরসভা নির্বাচন করেন ঠাকুরগাঁয় এবং যথারীতি তিনি নির্বাচিত হন। তো এরপরে তিনি এরশাদের শেষ দিকে এসে উনি বিএনপিতে সম্পৃক্ত হন এবং 91 সালে 92 সাল থেকে তিনি কাজকর্ম যথেষ্ট শুরু করেন এবং 92 সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। তো এই পরবর্তীতে আমরা দেখি যে তিনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে তিনি মূল রাজনীতিতে তিনি চলে আসেন এবং আপনারা জানেন যে 2011 সাল থেকে এই 26 পর্যন্ত, যেহেতু তিনি গতকাল পর্যন্ত মহাসচিব ছিলেন পদত্যাগের আগ পর্যন্ত, প্রায় 15 বছর। এই 15 বছরে একদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার বিরুদ্ধে মামলা, তারপর তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, আবার অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন তিনিও দেশের বাইরে। তো সব মিলিয়ে তাকে কিন্তু এই 15 বছর সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হয়েছে এবং তিনি কিন্তু 6 বার কিন্তু কারাবরণও করেছেন আওয়ামী লীগ আমলে। তো সব কিছু মিলিয়ে তার জীবনটা যথেষ্ট বর্ণাঢ্য এবং তিনি 2001-এ প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হন এবং এরপরে কৃষি প্রতিমন্ত্রী, পরবর্তীতে বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী হন। এরপর আস্তে আস্তে আরও এর মধ্যেও কিন্তু তিনি 2বার নির্বাচনে হারেন, আপনার 96 বা ওই সময় 2008-এ। তো যার ফলে যাই হোক, এখন সব কিছু মিলিয়ে তার কথাবার্তা, তার যেহেতু শিক্ষকতা পেশা ছেড়ে তিনি আসছেন, তারপরে দীর্ঘদিনের তার যে আন্দোলন সংগ্রাম, দলের প্রতি তার যে কমিটমেন্ট, সব কিছু মিলিয়ে বিএনপি মনে করেছে যে তাকে দিলে সবচেয়ে ভালো হবে এবং তিনি মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবে সবাই জানে, সজ্জন এবং সৎ ব্যক্তি হিসেবে। তো সেই হিসেবে তাকে তারা নমিনেশন দিয়েছে, মনোনয়ন দিয়েছে এবং বলা যায় যে এটা এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা। আর যেটা বললেন যে জামাত বা 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদকেও নমিনেশন দেওয়া হয়েছে। তিনি একজন বীর বিক্রম এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। সেই হিসেবে জামাত হয়তো দেখতে চেয়েছে একদিকে যে তারা দল হিসেবে যাই থাকুক তারা একজন মুক্তিযোদ্ধাকে সাপোর্ট করেছেন, এটাও একটা তাদের একটা। এবং অনেকটা বলছে যে তাদের মুক্তিযুদ্ধের অবস্থানের যে দায় সেটি এড়ানোর জন্য সেটা তারা সেটা ওনারা ব্যাখ্যা দিবেন, কিন্তু তারা জনগণকে হয়তো বোঝাতে চাইছেন যে আমরা কিন্তু একদিকে আমরা তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দিচ্ছি না, এটা একটা মেসেজ দেয়া। দ্বিতীয়, তারা হতে পারে যে ঠিক আছে, আমরা তাদের 71-এ কী ছিল সেটাকে তারা এক সাইডে রেখে তারা বর্তমান প্রেক্ষিতে তারা এই একজন মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে তারা নমিনেশন দিয়েছে, সেটাও তারা হয়তো একটা মেসেজ দিতে চান। তো সবকিছু মিলিয়ে এখন আনুষ্ঠানিকতা সম্পন্ন বোঝা যাবে। ডক্টর মোস্তফা ফয়সাল, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে কেন অলি আহমেদ সম্পর্কে আপনারা 2টি মনোনয়ন জমা দিয়েছেন? প্রথমত এটি একটু জানতেই চাই, অলি আহমেদের 2টি মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? এবং একই সাথে এই প্রশ্নটি আপনাদের কাছেও যে অনেকেই বলছেন যে মুক্তিযুদ্ধের জামাত ইসলামের যে অবস্থান সেটিকে অনেকটা ঘোচানোর জন্যই একজন বীর মুক্তিযোদ্ধাকে আপনারা রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য প্রার্থী করেছেন। ঘটনা কি তাই? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত সহ-আলোচক মন্ডলী সহ দেশ বিদেশি যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আজকে আমাদের বিএনপির পক্ষ থেকে তাদের মহাসচিবকে
ফাইনালি প্রার্থী করা হয়েছে আমরা দেখেছি। এর আগে 11 দলীয় জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান যিনি আছেন কর্নেল অলি আহমেদকে সেখানে তাকে প্রার্থী করা হয়েছে। তো স্বাভাবিকভাবে দুইটা নিয়ে আলোচনা আছে। কর্নেল অলিকে জামাত বড় দল, সে তুলনায় এলডিপি অনেক ছোট দল জোটে, আর তাকে এলডিপি কেন প্রার্থী করা হলো, কিংবা এই নির্বাচনে জয় পরাজয় তো নির্ধারিত হয়ে আছে, এত কিছুর পরেও কেন এত ঘটা করে প্রার্থী ঘোষণা করা হলো, কিংবা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা কয়েকদিন ধরে আমরা দেখছি। আসলে আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন আমরা শৈশবে দেখেছিলাম, সেই 91-এ যখন সে সময় 91-এর গণতন্ত্রের উত্তরণের পরে প্রথম নির্বাচন হয়। সে সময় বিএনপির পক্ষ থেকে প্রার্থী ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে একজন বিচারপতি বদরুল হায়দার প্রার্থী ছিলেন, এবং এই নির্বাচনে ব্যাপক উত্তেজনা ছিল। এরপর দীর্ঘদিন রাষ্ট্রপতি নির্বাচনে সবসময় একক প্রার্থী হয়েছে, এবং যেহেতু এবার অনেক বছর প্রার্থী হয়েছে, আর কর্নেল অলি আহমেদকে আসলে একটা বিষয় হলো 11 দলীয় জোট কেন প্রার্থী দিয়েছে। অবশ্যই আমি মনে করি নির্বাচনকে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জয় পরাজয় বড় বিষয় নয়। আমাদের দীর্ঘদিন আমাদের বাংলাদেশে দীর্ঘ কয়েকটা ইলেকশন আমরা দেখেছি, এখানে ইলেকশনের নামে কি হয়েছে, সেই জায়গাতে আমি মনে করি ডেমোক্রেসি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি ছিল। আর প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমেদ এখানে জোটের যারা আছেন, বড় দল নতুন দল যারা আছেন, আমি মনে করি কর্নেল অলি আহমেদ সবচেয়ে অভিজ্ঞ, এবং তিনি 6 বার এমপি হয়েছেন, 3 বার মন্ত্রী হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে সবার সাথে তার কাজের অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে সবাই মনে করেছে, 11 দলীয় জোট মনে আপনারা সেই করেছে জায়গা তিনি থেকে একজন মনে করছেন কর্নেল অলি আপনাদের হচ্ছে যে প্রার্থী হবার মতো একজন যোগ্য ব্যক্তি। 35 বছর কিন্তু এই নির্বাচনটা হচ্ছে, হ্যাঁ। এতদিন কিন্তু যে দল নমিনেশন দিত সেটাই একটা দিত, একটাই এককভাবে হয়ে যেত। আসলে হয়ে যেত। তো সেই জায়গায় একটু হয়তো বেশি জি, আর কি। সাদাত সেলিম, সেটি হচ্ছে যে প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, এবং একই সাথে কর্নেল অলিও একসময় বিএনপি রাজনীতি করতেন। অনেকে আবার এটাও বলছেন যে জামাত অনেকটা সুকৌশলীভাবে কর্নেল অলিকে, একটি তো মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আছেই, আর পাশাপাশি যে বিএনপির সাথে বিএনপির সাবেক এক নেতার এক ধরনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মতো অবস্থান। আসলে কি ব্যাপারটা আপনি এভাবে দেখেন কিনা? না, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে মুখোমুখি দাঁড় করানোর কোনো বিষয় না, ফলাফল তো আগেই নির্ধারিত। এখানে ফলাফল তো ন্যূনতম ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই। জামাত ইসলাম প্রথমে তো রাষ্ট্রপতি প্রশ্নে তারা বলেছে যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, কারণ আপনার 91 সালের পর থেকে আর কিন্তু কোনো রাষ্ট্রপতি নির্বাচনে কেউ ভোটাভুটিতে যায়নি। তো এইবারও বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করবে, সেখানে অংশগ্রহণ করবে না। পরবর্তীকালে ওনারা যেটা মনে করেছেন, কর্নেল অলি সাহেবকে মনোনয়ন দিচ্ছেন রাষ্ট্রপতি পদে, কর্নেল অলি সাহেব সেটা সাদরে গ্রহণ করেছেন, কিন্তু ফলাফল তো নির্ধারিত। এটা একটা আলাপ আলোচনা চলছে, এটা তো একেবারে নিরত্ব একটা বিষয় থাকতো আর কি, এটা কোনো আলোচনার বিষয় থাকতো না। রাষ্ট্রপতি পদে একটা হয়তো আকাঙ্ক্ষা থাকতো সবাই, অথবা একটা নজর থাকতো যে কাকে রাষ্ট্রপতি বিএনপি করা যায়। বিএনপি যাকে রাষ্ট্রপতি করেছে আমরা অনেকটা সেরকমই ধারণা করেছি আমাদের আলোচনার মধ্যে, অথবা আমাদের চিন্তা চেতনার মধ্যে সেরকমই হয়েছে, যেটা ব্যতিক্রম কিছু হয়নি। ব্যতিক্রমটা হলো যে এখন প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার ফলাফল নির্ধারিত। কর্নেল অলি সাহেব মুক্তিযুদ্ধের বীর বিক্রম, 71-এ জামাতের বিরুদ্ধেই তাকে লড়াই করতে হয়েছে দীর্ঘ সময়। তারপর বিএনপি আমরা দেখেছি তিনি বেশ সরবও ছিলেন। বিএনপির বিরুদ্ধে যে ভুল বুঝাবুঝি ওনার সাথে, সেটাও জামাতকে কেন্দ্র করে, ওনার নির্বাচনী আসনকে কেন্দ্র করে ওটা ভুল বুঝাবুঝি, সেখান থেকে ওনার রাজনীতি থেকে ছিটকে পড়া, আবার একটা রাজনৈতিক দল করা, পরবর্তীকালে আবার বিএনপির সাথে সখ্যতা গড়ে তোলে, যুগপৎ আন্দোলন ইত্যাদি করার পরে আবার নির্বাচন প্রস্তুতি নিয়ে আবার দ্বিমত করে চলে গেছে। তো এক্ষেত্রে বিএনপির মুখোমুখির কোনো বিষয় না। কর্নেল অলি আহমেদ যদি আপনি ধরেন, তাহলে উনি বিএনপির অনেক সিনিয়র নেতা ছিলেন। 1991 সালে যখন সরকার গঠন করা হয়, তখন যে প্রথম যে 10 জনের যে ক্যাবিনেটে ঘোষণা করা হয়, সেখানে ওনার অবস্থান ছিল দ্বিতীয় বা তৃতীয়, এই অবস্থানে ছিল আর কি। তো রাজনীতি যে আসলে দীর্ঘমেয়াদী একটা ধৈর্যতার সাথে রাজনীতি করতে হয়, সেটা এখন প্রমাণিত হয়েছে আর কি। অলি আহমেদ সাহেব গত নির্বাচনের আগে বিএনপির সাথে একটা বিরোধে জড়িয়ে গেছেন। উনি তো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, উনি আগেই ঘোষণা করেছেন যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেখানে তার পুত্র অংশগ্রহণ করেছেন 11 দলীয় জোটের মনোনয়ন নিয়ে, কিন্তু সেখানেও জিততে পারেন নাই। জিততে না পারার কারণ কি বলে মনে করেন আপনি? না, জিততে না পারার কারণ বলতে সেখানে তো উনি তো বরাবরই ওই আসনটা ওনার এই আসনকে ঘিরে কিন্তু বিএনপির সাথে বিরোধটা বাধে একটা সময়, আপনার নিশ্চয়ই মনে আছে। এইটা আপনার যেটা হয়েছে সেটা হলো যে
সেখানে ভোটের তো ব্যবধান খুব বেশি ছিল না, খুব বেশি ছিল না ভোটের ব্যবধান, 1020 ভোটে মনে হয় পরাজিত হয়েছে। নির্বাচনে জয় পরাজয় আছেই, কিন্তু অলি সাহেবের সেই আগের অবস্থানটা নিজের এলাকাতে এই মুহূর্তে নেই, যে কারণে আসলে জিততে পারে নাই। মূলত জামাত ইসলাম তাদের অনেকটা গুছিয়ে এনেছে বা সব জায়গায় ওনাদের ভোট বেড়েছে। সেই ক্ষেত্রে অলি আহমেদ সাহেবের ছেলেও, যেটা ওমর ফারুক, সে অনেকটা কাছাকাছি গিয়েছে। তো এখন এই নির্বাচনে শুধু আলোচনা ছাড়া আর কিছু নয়। এটা অনেক সময় মানে পক্ষে বিপক্ষে তো আলোচনা হচ্ছেই। তারপর আমরা মনে করি এটা গণতন্ত্রের সৌন্দর্য। নিশ্চিত পাওয়া যায় যেন নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনটাকে একটু আলোচনার মধ্যে নিয়ে আসা, রাষ্ট্রপতি পদকে একটু আরেকটু চর্চার মধ্যে নিয়ে আসা। এই ক্ষেত্রে কর্নেল অলি সাহেবও মোটামুটি শেষ বয়সে একটু আলোচনা খোরাক হয়েছেন, আলোচনা হয়েছেন, এবং ওনার একটা সব মানে দীর্ঘদিন আকাঙ্ক্ষা, কোনো একজন জ্যোতিষী বলেছেন যে উনি কোনো রাষ্ট্রপতি হবেন, সেটা উনি খুব অন্তরে ধারণ করতেন। তো এখন অন্তত রাষ্ট্রপতি না হলেও তো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এটা হয়তো বলা যাবে এটা ওনার একটা বড় ধরনের প্রাপ্তি আর কি। এই শেষ বয়সে এসে উনি এই প্রাপ্তিটা নিয়েই বাকি জীবন উনি মোটামুটি হবে একটা জাবর কাটবেন, এটাই একটা মনে হচ্ছে আর কি।